সিরিয়ায় আরব ও পশ্চিমাদের আগ্রহের শঙ্কিত ইসরায়েল। পশ্চিম তীরে এবার ইসরায়েল আর্মির ভূমিকায় অবতীর্ণ হয়েছে মাহমুদ আব্বাসের পুলিশ। অভিযান জেনিন উদ্বাস্তু শিবিরে। দক্ষিণ লেবানন থেকে সেনা প্রত্যাহার করবে না ইসরায়েল আর্মি। রাশিয়ার কুরস্কে কাউন্টার অফেন্সিভ অ্যাটাক ইউক্রেনের। 2024 সালে রেকর্ড $7 বিলিয়ন সমরাস্ত্র রপ্তানি তুরস্কের। বিডিভিউজ ইনফোটেনমেন্টে স্বাগত জানাচ্ছি আমি তানজিল আহম। আজ জানাবো গাজা যুদ্ধ বিষয়ে গুরুত্বপূর্ণ কিছু খবর। সিরিয়ায় একের পর এক পশ্চিমা এবং আরব নেতাদের সফর আর আগ্রহের খবরে উদ্বিগ্ন হয়ে পড়েছে ইসরায়েল। ইসরায়েল এই বিষয়ে পশ্চিমাদের সতর্ক করার পদক্ষেপ গ্রহণ করেছে। ইসরায়েলের উপপররাষ্ট্রমন্ত্রী শারেন হাস্কেল রোববার হায়াত তাহরির আল শামের প্রধান আহমেদ আল শারাকে উদ্দেশ্য করে বলেছেন, তারা হলো কাপড়ে ঢাকা নেকড়ে বাঘ। আমরা তাদের অতীত ভুলে যাইনি। নাম আর কাপড় পরিবর্তন করলেই অতীত মোছা যাবে না। তারা আল কায়দার সাথে যুক্ত ছিল। পশ্চিমাদের বুঝতে হবে তারা তাদের নিরাপত্তার জন্য কত বড় বিপজ্জনক। বাশার আল আসাদের পতনের পর এখন পর্যন্ত সফর করেছে জার্মান, ফ্রান্স, ইউক্রেন, তুরস্ক ও কাতারের পররাষ্ট্রমন্ত্রীরা। শুক্রবার একযোগে সিরিয়া সফর করেন জার্মান ও ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রীরা। এ ঘটনার পরপরই টনক নড়ে ইসরায়েলের। এছাড়া যুক্তরাষ্ট্র, সৌদি আরব, তুরস্কের কয়েকটি টিম ইতিমধ্যে সিরিয়া সফর করেছে। সিরিয়ায় বর্তমানে অবস্থান করছে সৌদি ও তুরস্কের টিম সিরিয়ায় জরুরি ত্রাণ ও চিকিৎসা সহায়তার লক্ষ্যে। সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী আসাদ হাসান সফর করেছেন সৌদি আরব এবং কাতার। তার পরবর্তী সফরের তালিকায় রয়েছে জর্ডান, সংযুক্ত আরব আমিরাত সহ আরও কয়েকটি দেশ। সিরিয়ার প্রতি পশ্চিমা এবং আরবদের এত বেশি আগ্রহে গভীরভাবে উদ্বিগ্ন বর্তমানে ইসরায়েল। ইসরায়েল পশ্চিমাদের বোঝানোর চেষ্টা করছে সিরিয়ার নতুন শাসক একটি কট্টর ইসলামপন্থী এবং তারা পশ্চিমাদের নিরাপত্তার জন্য হুমকি। ফলে তাদের সাথে সতর্কতার সম্পর্ক উন্নয়নের সতর্কতা অবলম্বন করতে হবে। সিরিয়ায় দ্রুত পরিবর্তিত পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে সোমবার একটি রিপোর্ট প্রকাশ করেছে টাইমস অফ ইসরায়েল। ইসরায়েল উদ্যোগ নিয়েছে সিরিয়াকে যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা বিশ্বের কাছে একটি বিপজ্জনক দেশ হিসেবে তুলে ধরার, যাতে তারা সিরিয়ার উপর থেকে রাতারাতি সব অবরোধ তুলে না নেয়। তারা পশ্চিমা বিশ্বকে বোঝাবে কট্টর ইসলামপন্থী সিরিয়া ভবিষ্যতে ইসরায়েল এবং গোটা পশ্চিমা বিশ্বের জন্য একটি বড় মাত্রার হুমকি। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেছেন, নতুন সিরিয়া থেকে যদি ইরান এবং হিজবুল্লাহ কোনো ধরনের সহায়তা লাভ করে, আমরা সেটি মেনে নেব না। পশ্চিম তীরে এবার ইসরায়েলি আর্মির ভূমিকায় অবতীর্ণ হয়েছে মাহমুদ আব্বাসের নেতৃত্বাধীন কথিত ফিলিস্তিন সরকারের আইনশৃঙ্খলা বাহিনী। মাহমুদ আব্বাসের পুলিশ পশ্চিম তীরের জেনিন উদ্বাস্তু শিবির প্রায় 1 মাস ধরে অভিযান পরিচালনা করছে ইসরায়েল বিরোধী একটি সশস্ত্র গ্রুপের বিরুদ্ধে। ইসরায়েল বিরোধী এই গ্রুপের নাম জেনিন ব্রিগেড। মাহমুদ আব্বাসের নেতৃত্বে কথিত ফিলিস্তিন সরকারের পুলিশ বাহিনীর সশস্ত্র সদস্যরা মুখে মাস্ক পরিধান করে অভিযান পরিচালনা করছে জেনিনে। এতে নিহত হয়েছে কয়েকজন। রোববার আল জাজিরার খবরে বলা হয়েছে, মাহমুদ আব্বাসের এই বাহিনীর অভিযানের খবর আড়াল করতেই পশ্চিম তীরে ফিলিস্তিন সরকার বন্ধ করে দিয়েছে সেখানে আল জাজিরার সম্প্রচার। ইসরায়েল সহ পশ্চিম তীরে এর আগে ইসরায়েল আর্মি বন্ধ করে দেয় আল জাজিরা অফিস এবং সম্প্রচার। এবার সেই একই কাজ করল মাহমুদ আব্বাসের সরকার আল জাজিরার প্রতি। আর ইসরায়েল আর্মি যেমন ফিলিস্তিনিদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করছে, ঠিক একই স্টাইলে এবার অভিযানে নেমেছে মাহমুদ আব্বাসের পুলিশ। ডিসেম্বরের শুরু থেকে মাহমুদ আব্বাসের পুলিশ অবরোধ করে রেখেছে জেনিন উদ্বাস্তু শিবির, বিচ্ছিন্ন করেছে বিদ্যুৎ ও পানি সরবরাহ। ইসরায়েলের ইন্ধনে মাহমুদ আব্বাস সরকার জঘন্য এই অভিযান পরিচালনা করছে বলে অভিযোগ রয়েছে। কারণ ইসরায়েল আর্মি অভিযোগ করে আসছে, হামাস সহ গাজার অনেক সশস্ত্র গ্রুপের যোদ্ধারা আশ্রয় নিয়েছে পশ্চিম তীরের বিভিন্ন উদ্বাস্তু শিবিরে। মাহমুদ আব্বাস সরকার অভিযোগ করেছে, পশ্চিম তীরে ইসরায়েল বিরোধী কয়েকটি সশস্ত্র গ্রুপ লাভ করছে ইরানের সহায়তা। এই অভিযোগ অস্বীকার করেছে তারা। আল জাজিরার খবরে বলা হয়েছে, মাহমুদ আব্বাস সরকার সরকারি কর্মকর্তাদের ওপরও চাপ সৃষ্টি করেছে জেনিন উদ্বাস্তু শিবিরে অভিযানের বিরুদ্ধে নীরব থাকার জন্য। এদিকে গাজায় যুদ্ধবিরতি চুক্তির লক্ষ্যে 34 জন ইসরায়েলি বন্দীর তালিকা ইসরায়েলকে দিয়েছে হামাস। রোববার বার্তা সংস্থা রয়টার্সকে এ তথ্য জানিয়েছে হামাস। দোহায় কাতার এবং মিশরের মধ্যস্থতায় চলছে যুদ্ধবিরতি বিষয়ে আলোচনা। তবে যুদ্ধবিরতিতে রাজি হামাস বন্দীদের তালিকা দিলেও ইসরায়েলের পক্ষ থেকে কোনো সাড়া নেই বর্তমানে। নেতানিয়াহু বলে আসছেন, হামাসকে পুরোপুরি নির্মূল না করে তিনি যুদ্ধ বন্ধ করবেন না। হামাস বলেছে, যুদ্ধবিরতির অংশ হিসেবে গাজা থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার করতে হবে এবং স্থায়ীভাবে বন্ধ করতে হবে যুদ্ধ। তবে হামাসের এ শর্তের আর কোনো মূল্য নেই ইসরায়েলের কাছে, কারণ গাজা এখন প্রায় পুরোপুরি নিয়ন্ত্রণ করছে ইসরায়েল। হামাসের শর্ত অগ্রাহ্য করে নেতানিয়াহু বলেছেন, গাজা থেকে তারা সেনা প্রত্যাহার করবে না এবং গাজায় হামলাও বন্ধ করবেন না।
ফলে যুদ্ধবিরতি নিয়ে বর্তমানে কাতারের দোহায় যে আলোচনা চলছে তারও পরিণতি হতে পারে পূর্বের অনেক ব্যর্থ আলোচনার মতো। অপরদিকে ডোনাল্ড ট্রাম্প বারবার বলে আসছেন যে কোনো মূল্যে গাজা যুদ্ধ বন্ধ করতে হবে। ইসরায়েলের কাছে এর মানে হলো গণহত্যা, জাতিগত নিধন এবং নির্বিচার ধ্বংস করে গাজাকে মাটির সাথে মিশিয়ে দাও পুরোপুরি। ইসরায়েল আর্মি সেটাই করছে বর্তমানে। নির্বিচার ধ্বংস, গণহত্যা, অবরোধ, উচ্ছেদ সহ জাতিগত নির্মূলের সব ধরনের পথ অবলম্বন করছে গাজায়। উদ্বাস্তু শিবিরে পর্যন্ত হামলা চালিয়ে প্রতিদিন প্রায় হত্যা করা হচ্ছে 100 করে ফিলিস্তিনি। ইসরায়েল বলেছে দক্ষিণ লেবানন থেকে সেনা প্রত্যাহার করবে না তারা, কারণ সেখানে এখনো তৎপর রয়েছে হিজবুল্লাহ, যা উত্তর ইসরায়েলের নিরাপত্তার জন্য হুমকি। যুদ্ধের কারণে উত্তর ইসরায়েল থেকে পালিয়ে আসা লোকজনকে ফেরাতে $3.5 বিলিয়ন একটি ক্ষতিপূরণ কর্মসূচি রোববার হাজির করেছেন ইসরায়েলের অর্থমন্ত্রী বেজেলাল। 1 বছর ধরে উত্তর ইসরায়েলে লেবানন থেকে হিজবুল্লাহর আক্রমণের কারণে 1 লাখের বেশি ইসরায়েলি বাড়িঘর ছেড়ে অন্যত্র আশ্রয় নিয়েছে। সেখানকার সেটলারদের উত্তর ইসরায়েলে ফেরাতে সেপ্টেম্বর মাসে ইসরায়েল তীব্র হামলা শুরু করে লেবানন হিজবুল্লাহর বিরুদ্ধে। হিজবুল্লাহ যাতে আর উত্তর ইসরায়েলে হামলা চালাতে না পারে সে লক্ষ্যে হিজবুল্লাহকে দমন এবং দক্ষিণ লেবাননের দক্ষিণ অংশ দখলের পরিকল্পনা নিয়ে ইসরায়েল আর্মি প্রবেশ করে লেবাননে। 3 মাসের তীব্র বিমান হামলায় নিহত হয় হিজবুল্লাহর প্রধান হাসান নাসরুল্লাহ সহ সব শীর্ষ সারির কমান্ডার এবং নেতৃবৃন্দ। হিজবুল্লাহর কোমর ভেঙে দেওয়ার পর গত 27 নভেম্বর উভয় পক্ষের মধ্যে শুরু হয় যুদ্ধবিরতি। যুদ্ধবিরতির শর্ত হলো 2 মাসের মধ্যে লেবানন থেকে সেনা প্রত্যাহার করবে ইসরায়েল। একই সাথে হিজবুল্লাহ দক্ষিণ লেবানন ছেড়ে চলে যাবে লিতানি নদীর উত্তরে। লিতানি নদীর দূরত্ব ইসরায়েল সীমান্ত থেকে 18 মাইল উত্তরে। ইসরায়েল আর্মি বর্তমানে অবস্থান করছে দক্ষিণ লেবাননে। দক্ষিণ লেবানন থেকে হিজবুল্লাহ চলে যাওয়ার পর সেখানে অবস্থান করবে লেবানন সেনা। শনিবার টাইমস অফ ইসরায়েলের খবরে বলা হয়েছে দক্ষিণ লেবানন থেকে সেনা প্রত্যাহার করবে না ইসরায়েল। নেতানিয়াহু সরকার চাচ্ছে আরও অন্তত 1 মাস সেখানে সেনা অবস্থান বজায় রাখতে। ইসরায়েল সরকারের অভিযোগ, দক্ষিণ লেবানন থেকে হিজবুল্লাহ পুরোপুরি চলে যায়নি, বিভিন্ন স্থানে কার্যক্রম পরিচালনা করছে তারা, যা উত্তর ইসরায়েলের জন্য হুমকি। ইসরায়েল বলেছে উত্তর ইসরায়েলে তাদের নিরাপত্তার স্বার্থে দক্ষিণ লেবাননে অবস্থান বজায় রাখতে হবে ইসরায়েল আর্মির। ইসরায়েলের দাবি, দক্ষিণ লেবানন থেকে তারা চলে আসলে সেখানে আবারও জড়ো হতে চেষ্টা করবে হিজবুল্লাহ। রোববার ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটস বলেছেন, দক্ষিণ লেবানন থেকে যদি হিজবুল্লাহ অবিলম্বে চলে না যায় তাহলে তারা মানবে না যুদ্ধবিরতি চুক্তি। কুরস্কে কাউন্টার অফেন্সিভ অ্যাটাক শুরু করেছে ইউক্রেন। ইউক্রেন আর্মি রোববার জানিয়েছে তাদের দখলে থাকা কয়েকটি এলাকায় রাশিয়ার আর্মির ওপর আকস্মিক হামলা চালানো হয়েছে। ইউক্রেনের হামলার ঘটনা স্বীকার করে রাশিয়ান আর্মি বলেছে 2টি এলাকায় তারা প্রতিহত করেছে ইউক্রেনের হামলা। রাশিয়ার পাল্টা হামলায় ধ্বংস হয়েছে ইউক্রেনের ট্যাঙ্ক সহ অনেক ভারী আর্টিলারি সিস্টেম। কুরস্কে কাউন্টার অফেন্সিভ অ্যাটাকের আগে ইউক্রেন রাশিয়ার লেনিনগ্রাদ এবং কুরস্কে হামলা চালায় যুক্তরাষ্ট্রের দেয়া দূরপাল্লার মিসাইলের সাহায্যে। রাশিয়ান প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে রোববার রাশিয়ান এয়ার ডিফেন্স সিস্টেম ডোনেস্কে ভূপাতিত করেছে একটি MiG-29 ফাইটার জেট। এছাড়া রাশিয়ার হামলায় ধ্বংস হয়েছে যুক্তরাষ্ট্রের দেয়া একাধিক ব্রাডলে ফাইটার ভেহিকেল, জার্মানির দেয়া 2টি লেপার্ড ট্যাঙ্ক সহ আরও অনেক আর্মড ভেহিকেল। রাশিয়ান আর্মি দাবি, রোববার ডোনেস্কে বিভিন্ন ফ্রন্টলাইনে তাদের হামলায় নিহত হয়েছে 410 ইউক্রেন সেনা। 2024 সালে রেকর্ড $7.2 বিলিয়ন সমরাস্ত্র রপ্তানি করেছে তুরস্ক। প্রেসিডেন্সি অফ ডিফেন্স ইন্ডাস্ট্রিজ এসএসবির প্রধান হালুক গোরগান শুক্রবার প্রকাশ করেন এ তথ্য। 2024 সালে তুরস্কের সমরাস্ত্র রপ্তানির লক্ষ্যমাত্রা ছিল $6.5 বিলিয়ন। 2023 সালের তুলনায় 2024 সালে তুরস্কের সমরাস্ত্র রপ্তানির পরিমাণ বৃদ্ধি পেয়েছে শতকরা 29%। কেবল সমরাস্ত্র পণ্য নয়, বিশ্ববাজারে তুরস্ক তাদের সামগ্রিক পণ্য রপ্তানির ক্ষেত্রেও রেকর্ড স্থাপন করেছে 2024 সালে। 2024 সালে তুরস্ক বিশ্ববাজারে রপ্তানি করেছে $262 বিলিয়ন পণ্য। সমরাস্ত্র রপ্তানির ক্ষেত্রে তুরস্কের ঈর্ষণীয় সাফল্যের পেছনে রয়েছে তাদের ড্রোন বিমান। বিশ্বের বিভিন্ন দেশে তুরস্কের ড্রোন বিমানের এতই চাহিদা যে ক্রেতাদের লাইন ক্রমে দীর্ঘ হচ্ছে এই বিমান কেনার জন্য। আজ এখানেই শেষ করছি। সমরাস্ত্র, প্রতিরক্ষা ও কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিডিভিউজ ইনফোটেইনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।